হ্যালো, আজকে 23শে সেপ্টেম্বর। এখন চট্টগ্রামে থেকে বলছি। চট্টগ্রাম ওয়েদার আছে খুবই ভালো। যে বিষয়টা নিয়ে আজকে সকালে বেলা আলোচনা হচ্ছিল সেটা হলো বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি বিষয়টি। বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করার বিষয়টি নিয়ে অনেক কথা আছে। বিশেষ করে আমরা দেখি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলো সবসময় রাজনীতির প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু আমরা যদি আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আন্তর্জাতিক বিশ্বে আমি বিদেশে লেখাপড়া করেছি, কিন্তু আমি যেখানে লেখাপড়া করেছি সেখানে আমি কখনো ছাত্র রাজনীতি দেখিনি। এখানে ছাত্র রাজনীতি ছিলই না। বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়ার বিষয়গুলোকে এমনভাবে সিলেবাসগুলো তৈরি করা হয়, সেখানে ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, ক্লাস লেকচার, তারপরে ফিল্ড ভিজিট এমনভাবে থাকে যে সেখানে আসলে একটা ছাত্র থেকে সেই এনাফ সময় থাকে না যে সে যেটা বলে লেখাপড়ার বাহিরে গিয়ে সে অন্য কোনো কিছুতে মনোযোগী হবে। এবং আমরা যদি আমি চীনে আমি বিভিন্ন জায়গায় গেছি। হ্যাঁ, তো আমি বেইজিং গেছি, সাংহাই গেলাম, গুয়াংজু গেলাম। সব জায়গায় গিয়ে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, যেমন সাংহাইতে আমি জিও টেকনিক্যাল সার্ভের কিছু বিষয় নিয়ে, বিশেষ করে পেনিট্রেশনের বিষয় নিয়ে আমি ওখানে ইউনিভার্সিটিতে আমি গিয়েছিলাম এবং প্রফেসরদের সাথে কথা বলেছি। আমি ওখানে দেখেছি ছাত্রীরাও নিয়ে ওনারা পেনিট্রেশন ট্রেনিং করাচ্ছে, অর্থাৎ অনফিল্ড ট্রেনিং করাচ্ছে এবং অনফিল্ডেই তাদের কাজ শেখাচ্ছে। আমি গুয়াঞ্জো গেছি, গুয়াঞ্জোর মধ্যেও আমি দেখেছি যে জিও টেকনিক্যাল যে ইকুইপমেন্টগুলো আছে, ইকুইপমেন্টগুলো ছাত্রছাত্রীদেরকে ফিজিক্যালি ফিল্ডে ট্রেনিং করানো হয়, কিভাবে এটাকে মাটিতে বোরিং করতে হবে, বোরিং পাইপ কীভাবে ড্রাইভ করতে হবে, মেশিনগুলো কার্যকারিতা কী, বিষয়গুলো অনফিল্ডে আমি যখনই গেছি তারা আমাকে অনফিল্ডে নিয়ে গেছে। আমি দেখেছি অনফিল্ডে যারা ট্রেনিং চলছে তাদের সাথে আমি বিষয়গুলো বোঝার সুযোগ পেয়েছি। অর্থাৎ এই বিষয়টি আমি বেইজিংও একই অবস্থা। আমি হুনান গেলাম, আমি শেয়ার ভেন্ট টেস্ট অ্যানালাইসিসে শেয়ার ভেন্ট টেস্ট, ফিল্ড ভ্যান্ট শেয়ার টেস্ট অ্যানালাইসিসের মেশিন আনতে গেছি, তাও আমি দেখেছি। তো আমি চায়নাতে আমার ভ্রমণ এবং আমি বিদেশে লেখাপড়া করেছি এবং বিদেশে ট্রেনিং করতে গিয়েও আমি দেখেছি। যেমন একটা জায়গায় আমরা ট্রেনিং করেছিলাম আমি বোয়েনজি অর্গানাইজেশনে বিদেশে। সেখানে মার্কেটিংয়ে যখন আমাদেরকে সেলস অ্যান্ড মার্কেটিং বোঝানো হচ্ছিল, তখন আমাদেরকে আমাকে পেট্রোল পাম্পে দায়িত্ব দেওয়া, সার্ভে করার দায়িত্ব দেওয়া হয়েছিল। পেট্রোলে সার্ভে করার দায়িত্বটা হচ্ছে এটাই যে, একটা মিনিট, হ্যাঁ পাওয়ার ভাই, হ্যালো, আসতেছে? হ্যাঁ আসেন না, আসেন। তো যখন আমাদের চলছে, আমি যখন দেখলাম ওখানে সার্ভে করতে দিল আমাদেরকে, যে সেখানে পেট্রোলিয়াম পণ্যগুলো, বিশেষ করে মোবিল, ওখানে যারা পেট্রোল নিতে আসে, অকটেন পেট্রোল, তারা মোবিল কী পরিমাণ ব্যবহার করে, মোবিল কী নেয়, এগুলো ব্যাপারে বিভিন্ন ধরনের তথ্যপত্র রিসার্চ করার জন্য আমাকে দেওয়া হয়েছিল। অর্থাৎ ফিল্ডে যাও, মেন হচ্ছে ফিল্ড ওরিয়েন্টেড ট্রেনিংটা বেশি ছিল। তো এছাড়াও যারা বিদেশে লেখাপড়া করে, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আমেরিকায় পড়ে, যারা লন্ডনে পড়ে, যারা জাপানে পড়ে, সেখানেও আমি খবর নিয়ে দেখেছি সেখানে আমাদের দলীয় যে দলের অঙ্গ সংগঠন হয়ে যেভাবে ছাত্র রাজনীতি হয়, এবং সেরকম আমাদের বাংলাদেশে যেরকম ছাত্র রাজনীতি হয় সেরকম ছাত্র রাজনীতি ওখানে নাই। এবং তাতে সুবিধা কি অসুবিধা কি? বাংলাদেশে ছাত্ররা 52তে ভূমিকা রেখেছে, 71-এ ভূমিকা রেখেছে এবং 2024 সালেও ভূমিকা রেখেছে, এরশাদের বিদায়তেও ভূমিকা রেখেছে। খুব ভালো, ছাত্রদের আন্দোলনকে আমরা সেলিউট করি। কিন্তু
আমাদের বাংলাদেশে যখন পদ্মা সেতু করতে হয়েছে, বড় বড় প্রকল্প করতে হয়েছে, আমাদেরকে নিয়ে আসতে হয়েছে বিদেশ থেকে ইঞ্জিনিয়ার, চায়না থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে হয়েছে। এবং আমি যে বে টার্মিনাল প্রজেক্ট করছি সেখানে কনসালটেন্ট শ্যালহনের এবং WSP শ্যালহনের যে ছেলেটা এসছে, আমার মনে হয়েছে যে ছেলেটার বয়স সব বেশি হলে 28-30 বেশি হবে না। এবং তাদের যে গ্রুপটার যে একটা কিছু বয়স্ক আছে, কিন্তু ইয়ং একটা বিশাল গ্রুপ সেখানে আছে। তাছাড়া আমি চায়না পেট্রোলিয়াম কর্পোরেশন, CCCE, হ্যাঁ CCC, চায়নার মেজর ব্রিজ, এদের সাথে কাজ করে আমি দেখেছি এদের যে ছেলেগুলো এসছে এখানে তারা সবই বয়স কম। এবং আমার সাংহাইতে যে অফিস আছে সেই অফিসের মধ্যে যারা আমার পার্টনার অর্গানাইজেশনে কাজ করে তাদের ছেলেগুলোর বয়সও বেশি না, ইয়ং জেনারেশন। তাহলে বাংলাদেশের যে বড় বিগ প্রকল্পগুলো করতে গেলে আমাদেরকে চায়না থেকে ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে, বিদেশ থেকে ইঞ্জিনিয়ার আনতে হচ্ছে, কনসালটেন্ট বিদেশ থেকে আনতে হচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশে যে এতগুলো প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, তাহলে এইখান থেকে যে ইঞ্জিনিয়াররা বের হচ্ছে তাদের কেন আমরা কাজে লাগাচ্ছি না, বা তাদেরকে কেন আমরা যোগ্য করে গড়ে তুলছি না? তাই তাদের ঘাটতিটা কোথায়? দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের মধ্যে সেই প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, বা সেই রাজনীতিবিদরা হোক, এবং প্রভাবশালী ব্যক্তি অথবা ধনী ব্যক্তি, অথবা সামর্থ্যবান ব্যক্তি, কেউই বাংলাদেশে চিকিৎসা করতে চায় না। বেশিরভাগ ক্ষেত্রেই তারা চলে যায় বিদেশে। তাহলে আমাদের বাংলাদেশে যে মেডিকেল কলেজগুলোতে আমরা ডাক্তারি পাস করছি, তাহলে সেই ডাক্তারদের উপর কি তাদের আস্থা নেই? তাহলে বাংলাদেশে তারা নীতি নির্ধারণ করবে বা স্বাস্থ্যনীতি করে, তাদেরই বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর তাদের কোনো আস্থা নাই। আমরা গতবারের শেখ হাসিনা সরকারকে দেখেছি বিদেশে গিয়ে উনি কমিউনিটি ক্লিনিকের জন্য পুরস্কার পেয়েছে। তো ওনাকে আমি প্রশ্ন করবো যে আপনি পাড়া গায়ে গিয়ে খবর নেন সেখানে আপনার মন্ত্রী এমপিরা চিকিৎসা নেয় কিনা, বা আপনি চিকিৎসা কখনো নিয়েছেন কিনা? তার মানে আমাদের চিকিৎসা ব্যবস্থাকে কখনো সেভাবে উন্নত করা হয়নি। তো আমাদের চিকিৎসা ব্যবস্থাও উন্নত না, তাহলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে ডাক্তার পাস হচ্ছে, তাদের উপর আমাদের কোনো ভরসা নাই। আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়াররা পাস করে বেরোচ্ছে, তাদেরকে আমরা কোনো বড় প্রকল্পে দিতে পারছি না। আবার আমরা যদি আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো দেখি, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে গবেষণা, আমি তো অনেক খবর নিয়েছি, সেখানে গবেষণার জন্য এত বেশি বরাদ্দ নাই। আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ যারা আছে অধ্যাপক, তারা সব বিদেশে গিয়ে রিসার্চ করে আসেন এবং ডক্টরেট ডিগ্রি নিয়ে আসেন, এবং সেই ডক্টরেট ডিগ্রি নিয়ে এসে বাংলাদেশে তারা টক শো বলে, যেখানে বলুন না কেন, তারা এটা গর্বই করেন যে আমি অমুক জায়গায় ডক্টরেট করেছি, বা ডক্টর একটা উপরে নামের আগে ডক্টর একটা লাগানো থাকে। হ্যাঁ, আমরাও সমাজে মনে করে থাকি আরে বাবা উনি আমেরিকাতে ডক্টরেট করেছে, আমি সেটা বলিও যে উনি আমেরিকাতে ডক্টরেট করেছে, লন্ডন থেকে ডক্টরেট করেছে, উনি অমুক জায়গা থেকে ডক্টরেট করেছে। তাহলে আমরা কেন বলি না যে উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছে? উনি বা বিদেশের লোকজন কেন এসে ঢাকা ইউনিভার্সিটি ডক্টরেট করে তারা বিদেশে গিয়ে বলে না যে আমি ঢাকা ইউনিভার্সিটি ডক্টরেট করে এসেছি? তাহলে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, অর্থাৎ পাবলিক বিশ্ববিদ্যালয় লেখাপড়াকে আমরা অতটুকু উন্নত করতে পারি নাই যে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর আমরা থাকবো, আমরা বিদেশে কোথাও যাব না, আমরা আমাদের দেশেই ডক্টরেট করবো, আমাদের দেশে জ্ঞান অর্জন করবো, আমাদের দেশে আমরা পড়াবো। তাহলে আমাদের শিক্ষানীতি সেভাবে গড়ে ওঠে নাই। তাহলে আমাদের এখন ছাত্রদের আমাদের বিশ্ববিদ্যালয়তে এখন রাজনীতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক মানে গড়ে তোলা। IIM, এশিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে আমি অ্যাপ্লাই করেছিলাম। সেখানে আমাকে আমার সিলেবাস চাওয়া হয়েছিল, আমি যেটা বিদেশে লেখাপড়া করেছি, আমার অনার্স মাস্টার্সের সিলেবাসগুলো আমি পাঠিয়েছি। পাঠানোর পরে ওরা বলছে ঠিক আছে, তুমি এখানে একটা কোর্স দিয়েছে, কোর্সের পর তুমি এখানে আসতে পারো। কিন্তু আমাদের দেশের সমমানের যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে ওরা বিদেশের সমমানটা অনেক সময় হয় না। তাহলে এখন আমাদের শিক্ষা ব্যবস্থায় আমি যেটা বলবো সেটা হচ্ছে যে শিক্ষা রাজনীতির থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের পাবলিক সেক্টর বা পাবলিক ইউনিভার্সিটি বা প্রাইভেট ইউনিভার্সিটি, আমাদের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো, এবং আমাদের যে মেডিকেল কলেজগুলো আছে, হ্যাঁ, সেগুলোর শিক্ষা ব্যবস্থাকে যথেষ্ট উন্নত মানের করা, এবং সেই শিক্ষা ব্যবস্থাকে একেবারে আন্তর্জাতিক মানের করা। যেমন আমরা যদি ব্যাংককে যাই, ব্যাংককে ম্যাক্সিমাম ডাক্তারে কিন্তু আমি অনেকগুলো আমার চিকিৎসা ক্ষেত্রে বা কোনো কারণে যদি আমি ব্যাংকক গেছি, ব্যাংককে দেখেছি যে আমাদের ব্যাংককের মধ্যে
যে ডাক্তাররা আছে তারা ম্যাক্সিমাম ডাক্তার কিন্তু ইংরেজি বলতে পারে না, অথবা ওদের লেখাপড়াটা কিন্তু ওদের ভাষায়। তো ওদের ভাষায় লেখাপড়া করে ওদের যে চিকিৎসা ব্যবস্থাটা গড়ে তুলেছে, সেখানে তো পৃথিবীর সব দেশ থেকে ওদের এখানে চিকিৎসা নিতে আসে। তাহলে ওরা ওদের চিকিৎসা যে ওদের যে লেখাপড়া, ওদের যে মেডিকেল এডুকেশনকে ওরা অনেক ডেভেলপ করে নিয়ে গেছে। তো সেই কারণে আমি বলবো যে ছাত্র রাজনীতিটা যত না গুরুত্বপূর্ণ, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখন কিভাবে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যাব। আমাদের শিক্ষা ব্যবস্থা আন্তর্জাতিক মানের না। আমি আর একটা বিষয় একটু উদাহরণ দিয়ে বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি। আমি যখন গ্রুপ অফ কোম্পানিতে ছিলাম এফএমসিজি, তো এফএমসিজি প্রোডাক্টের জন্য আমি মার্কেট MBA ছেড়ে নেব মার্কেটিংয়ের জন্য। তখন আমি ঢাকা ইউনিভার্সিটির 7টা ছেলে, চিটাগং ইউনিভার্সিটির ছেলে এবং রাজশাহী ইউনিভার্সিটির সদ্য পাশ করা, যারা পাশ করেছে, অভিজ্ঞতা নেই, তা থেকে আমি নিয়েছিলাম। এটার জন্য আমাকে কোম্পানি থেকে অনেক চাপাচাপি করা হয়েছিল। আমাদের বড় ডাইরেক্টরস আমাকে অনেক চার্জ করেছে যে ছেলেগুলো থাকবে না, নতুন ছেলে, তাদের অভিজ্ঞতা নেই। আমাদের অভিজ্ঞতা দরকার নেই। এই যে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করছে মানে সে তো অবশ্যই একটা লেখাপড়া শেষ করে আসছে, ওইটাই আমার দরকার। এবং ছেলেগুলো এসে কিন্তু আমি দেখি ছেলেগুলো অসম্ভব মেধাবী, এবং তারা কিন্তু যে কয়েকদিন আমার কাছে ছিল আমাদের কোম্পানির পরিবেশটাকে চেঞ্জ করে দিয়েছে। তাহলে ছেলেগুলো মেধা আছে, কিন্তু আমি যখন তাদের সাথে কথা বলতে বসেছি তখন দেখেছি যে তারা অনেক কিছু জানে না। হ্যাঁ, ওরা যে সাবজেক্টগুলো পড়ে এসছে সেই সাবজেক্টগুলো বহু আগে পড়া শেষ। আমি 1997 সালে MBA পাশ করেছি, সেটা আমি 2010 সালে এসে দেখছি যে তারা যে MBA এবং BBA-তে যে সাবজেক্ট পড়ছে সেই সাবজেক্টগুলো তো আমি তো 1997 সালে সেই সাবজেক্টগুলো আমাদের এর থেকে আরও ভালো সাবজেক্ট, আরও উন্নত মানের সিলেবাস আমরা পড়েছি। তাহলে এই যে সিলেবাসগুলো আপডেট হয় নাই। আমি ওনাদের একবার ছেলেটাকে বলেছি যে তোমার প্রফেসরকে আমাকে কথা বলতে বলো। একবার ওনার প্রফেসরকে ওরা আমার কথা বলা দিচ্ছে। আমি বলছি যে স্যার আপনারা আপনাদের সাবজেক্টগুলোকে সিলেবাসকে ডেভেলপ করেন না কেন? এই সিলেবাস তো এখন ইন্টারন্যাশনালি পড়ানো হয় না। তাহলে এই ছেলেগুলো এসে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল মার্কেটিং ছাড়া কেমনে বুঝবে, কেমনে শিখবে? তারপরে আমার এখানে যেহেতু আমি জিওটেকনিক্যাল সার্ভে এবং জিওফিজিক্যাল সার্ভে হয়, জিওটেকনিক্যাল সার্ভের মধ্যে করানোর জন্য আমি ছেলেই খুঁজে পাচ্ছি না। যে ছেলেগুলো আমাদের এখান থেকে বেরিয়ে আসে তাদের ফিল্ডের অভিজ্ঞতা নেই। তারা ওশানোগ্রাফি জানে না, হাইড্রোগ্রাফি জানে না। হ্যাঁ, আমি একটা কলেজের নাম বলবো না, যে কোনো একটা বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় থেকে আমি একটা ADCP মেশিন আনছি, এবং ADCP মেশিনটা প্রথম আনানো হয়েছে এবং ওনার এটা আনানোর পর, এটা কমের মধ্যে কোটি টাকার উপরে এই মেশিনের দাম। এই মেশিনটা আনানোর পর ওনার ব্যবহারই করে নেই। পরে আমি এটা ভাড়া হিসাবে আনলাম আমার প্রজেক্টে ব্যবহার করার জন্য। এনে এই মেশিনটা যারা এনেছে, সে প্রফেসর হতে শুরু করে যারা ওখানে আছে, তারা কেউই জানে না কীভাবে ব্যবহার করতে হয়। এক সময় তারা একটা কথা বলতে, তারা জানেই না মেশিনের কী কনফিগারেশন, কী স্পেসিফিকেশান আছে, সেটা কী সফটওয়্যার ইউজ করতে হয়, সেটা কীভাবে চালাবে। তাহলে এই ওশানোগ্রাফি ডিপার্টমেন্টগুলো খুলে কী লাভ হচ্ছে যারা এগুলো জানেই না? তাহলে এছাড়াও আমরা টপোগ্রাফি সার্ভে করতে গিয়ে আমরা দেখেছি যে ছেলেরা ড্রোন দিয়ে যে সার্ভে করতে হয়, ছেলের অভিজ্ঞতা নাই। আবার আমরা যখন জিওটেকনিক্যাল সার্ভের মধ্যে আমরা গেছি, জিওটেকনিক্যাল সার্ভের সাবসয়েল ইনভেস্টিগেশনের মধ্যে ছেলেগুলো যেভাবে কাজ করে, তা বলেছি তুমি করছো কেন? স্যার আমরা তো কখনো ফিল্ডে যাইনি। টপোগ্রাফি সার্ভে সে কখনো মেশিনই ধরে নেয়। হ্যাঁ, সে কিন্তু ইঞ্জিনিয়ার হয়ে বেরিয়ে এসছে। তারপরে আমরা যখন কোন পেনিট্রেশন টেস্ট তো আমাদের ছেলেরা জানেই না, দেখছে কিন্তু জানেই না। হ্যাঁ, FVT শেয়ার ভেন্ট টেস্ট অথবা সিসমিক টেস্টের তারা অনেকে তো মেশিনই চিনে না। সুতরাং আমাদেরকে এখন আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে অনেক উন্নত করতে হবে, এবং আমাদের বুয়েটে যে ছেলেগুলো ভর্তি হচ্ছে তারা অসম্ভব মেধাবী। আমি আমাদের স্টুডেন্টদেরকে দোষ দেবো না। আমি যতগুলো স্টুডেন্টের কথা বলেছি, বুয়েটের ছেলে বলেন বা ঢাকা ইউনিভার্সিটির ছেলে বলেন, আমি অবাক হয়ে গেছি ছেলেগুলো কত মেধাবী, তাদের মেধা কী। আমি অনেক বিদেশে গেছি, অনেক দেশে গেছি, অনেক বিদেশি ইউনিভার্সিটিতে আমি গেছি। আমি কম্পেয়ার করলে আমি বলবো যে আমার দেশের ছেলেরা অনেক মেধাবী। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে যে আমাদেরই সমস্যা, যারা শিক্ষানীতিকে নিয়ে কাজ করছে তারা বা ইউনিভার্সিটি এই শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এই সমস্ত প্রফেসররা তো বাইরের থেকেই লেখাপড়া করে আসে। সমস্ত প্রফেসররা বিদেশ থেকে লেখাপড়া করে এসে তারা এখানে ইউনিভার্সিটির প্রফেসর হয়। তারা কেন ইউনিভার্সিটির এই যে ইউনিভার্সিটিগুলোর যে সিলেবাসগুলোকে আপডেট করে না, উন্নত মান করে না? এটা প্রতিনিয়ত আপডেট করতে হবে। বিশ্ব অনেক এগিয়ে যাচ্ছে।
আজকে দেখেন যে জাপানের বলেন, আমেরিকা বলেন, চায়না বলেন, তারা স্যাটেলাইটে যাচ্ছে। আজকে আমি একটা নিউজ দেখলাম সকালবেলা, সেটা হচ্ছে যে চায়না একযোগে বোধহয় 6টা না 7টা স্যাটেলাইট পাঠিয়েছে। আমরা একটা স্যাটেলাইট পাঠাই, সেটা আমরা তাও আরও বিদেশের মাধ্যমে কি বিভিন্ন তাল করে আমরা সেও আরেক দুর্নীতি রাখা করে আমরা এটা পাঠাইছি, কিন্তু আমরা তো আমাদের দেশ থেকে কখনো পাঠাতে পারিনি। তাহলে আমাদের দেশে কেন উন্নত হচ্ছে না? আমাদের দেশে মেধা আছে, তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে খুব পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে আমি বলবো। সুতরাং এখন সুন্দর একটা কমিশন গঠন করে আমাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তন করে ফেলার সময় এসছে। শিক্ষা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির দিকে যারা নজর দিতে বলছে, আমি একজনকে দেখেছি, সে বিদেশে থাকেন, উনি বিদেশ থেকেই খুব চিৎকার চেঁচামেচি করছে শিক্ষা ব্যবস্থাকে রাজনীতিকে বহাল রাখেন। তা ভাই, রাজনীতিকে বহাল রাখলে আপনি বিদেশে লেখাপড়া করতে গেছেন, কারণ আপনি বাংলাদেশে লেখাপড়া করেন, ডক্টরেট বাংলাদেশে করেন, তার মানে তো বোঝা যাবে যে বাংলাদেশের শিক্ষা ঘাটতি, কোথাও কোনো ঘাটতি হচ্ছে। তাহলে আমার আগে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার শিক্ষা নীতি, আমার সিলেবাস, আমার শিক্ষা ব্যবস্থা, আমার শিক্ষার মান, সেটাকে আগে আমাদের গুরুত্ব দিতে হবে। সুতরাং আমি আশা করব যে সবাই সেটা গুরুত্ব সহকারে দেখবে।